রাশিয়াকে ধন্যবাদ দিতে চাই। একটু দেরি হয়েছে, বাট ফাইনালি রাশিয়া ইরান এই যুদ্ধে, মানে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইনভলভমেন্ট নিয়ে আসছে। আপনারা অনেকেই জানেন, অনেক ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে। তো আমরা ভাবছিলাম যে কেন ইরান আসলে চুপ আছে, রাশিয়া চুপ আছে, খালি কূটনৈতিক বক্তব্য দিচ্ছে। তো কূটনৈতিক বক্তব্য দিয়ে আসলে পেট ভরবে, দরকার হচ্ছে অ্যাকশন, মেশিনারি সাপ্লাই। কারণ বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে আমরা দেখছি যে ইরানের হাতে যে ক্ষেপণাস্ত্র আছে, ড্রোন আছে, এগুলো দিয়ে নাকি যুক্তরাষ্ট্রের সাথে বেশি দিন লড়াই করা যাবে না। তো এই যখন অবস্থা, টেনশন, দুশ্চিন্তা, এর মাঝখানে আপনার আজকে দেখলাম যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যে চলমান লড়াই আছে, এখানে মূল একটা উপাদান হচ্ছে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র, যাতে একটা লম্বা চূড়া আকাশ পথে যুদ্ধগুলো হচ্ছে। তো যখন আপনার প্রায় শেষ মুহূর্তে, তখন ইরানকে রাশিয়া তাদের তেলকম ভাজা মশমশা কিন্তু খুব বেশি ইফেক্টিভ একটা ড্রোন আছে, শাহেদ ড্রোন। সেই শাহেদ ড্রোন সরবরাহ করেছে। আপনার দাবি করছে কি আবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেরি বলছে যে এটি শতভাগ সত্য যে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে ইরান রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে। এছাড়া অন্যান্য দেশে হামলার সময় এখন জেলেনস্কির দাবি হচ্ছে ইরান প্রথমে শাহেদ ড্রোন তৈরি করেছিল, কিন্তু এই প্রজেক্টটা পরবর্তী সময় রাশিয়ার হাতে হস্তান্তর করে দেওয়া হয়। এই ঘটনা কিন্তু সত্য। আমি কি বলা হচ্ছে, যখন রাশিয়া ইউক্রেন নিয়ে যুদ্ধগুলোর নিউজ করছিলাম, তখন বলছিলাম যে ইরান এবং রাশিয়ার মধ্যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনে একটা চুক্তি হয়েছে। রাশিয়া এমনি যথেষ্ট শক্তিশালী একটা রাষ্ট্র, কিন্তু ইরানের যে টেকনোলজি, তেলকম ভাজা মচমচা, অর্থাৎ একটা ড্রোন আপনার যদি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি হয় বা রাশিয়ার তৈরি হয় বা ফ্রান্স, জার্মানি, তাদের তৈরি এক একটা ড্রোনের পিছনে ব্যয় হয় বিলিয়ন মিলিয়ন ডলার। সেই ক্ষেত্রে ইরান দামে কম, ধরেন 20-50 হাজার ডলারের মধ্যে ড্রোন বানাই ফেলে। এমনকি এগুলো অত্যাধুনিক প্রযুক্তির যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের থাজ অথবা ধরেন প্যাট্রিয়ট আছে না, যে আরো যেগুলো আছে রাশিয়ার বিভিন্ন, তো এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিয়ে শত্রুর ঠিকানা মতো পৌঁছানোর মতন ক্যাপাসিটি রাখে। আর এই কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইরানের ড্রোনের বিশ্বব্যাপী চাহিদা তৈরি হয়েছে। পাশাপাশি পশ্চিমাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশগুলোর কাছে বিক্রি করতো, সেখানে একটা ঝামেলা পাকালো কি, যে ভাই তোমাদের এত উচ্চ প্রযুক্তির একটা জিনিসকে ঠুস করে ঠুকে দিচ্ছে কে, ইরানের তৈরি এই কম দামি ড্রোনগুলো। তার মধ্যে অন্যতম একটা ছিল শাহেদ ড্রোন। এইটারই একটা কারখানা ইরান এবং রাশিয়া যৌথভাবে, সম্ভবত রাশিয়ার একদম দক্ষিণের একটা এলাকা, বরফ মণ্ডিত থাকে ম্যাক্সিমাম সময়, ওইখানে গিয়ে তারা এটার কার্যক্রম শুরু করলো। কারণ ছিল দুইটা তৎকালীন প্রেক্ষাপটে, ভবিষ্যতে যদি কখনো আজকের দিনের মতন ইরান বিপদে পড়ে, তাহলে রাশিয়া তাদেরকে ড্রোন সরবরাহ করবে। এর পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াও কিন্তু অস্ত্র সংকটে পড়ে গেছিল। পশ্চিমাদের যে নিষেধাজ্ঞার বেড়াজাল ছিল, সেখানে কোনো দেশ থেকে তারা কি বলা হয় যে যুদ্ধ বিমানের পার্টস অথবা ড্রোন, ক্ষেপণাস্ত্র এগুলো কিন্তু পাচ্ছিল না। উত্তর কোরিয়া অনেকটা গোপনে গোপনে দিচ্ছিল, আরো যারা আছে এভাবে গোপনে সহযোগিতা করছে। তো সেই ক্ষেত্রে নিজস্ব ড্রোন সক্ষমতা বাড়াতে, কম দামে, যে ধরেন যুদ্ধ পরিচালনা করার জন্য বা যুদ্ধের ব্যয়ভার কমানোর জন্য শাহেদ ড্রোনের একটা বড় সেটআপমেন্ট হয়ে গেল রাশিয়া। আজকের দিনে এসে সেই শাহেদ ড্রোনের ভার্সনগুলো ইরানের কাছে গোপনে যাচ্ছে। কারণ গেল কয়েকদিন আগে আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রই তার একটা প্রতিবেদন দিয়েছে যে রাশিয়ার বেশ কয়েকটি কার্গো বিমান ইরানে অবতরণ করেছে। তো সেই ক্ষেত্রে রাশিয়া একটা বক্তব্য দিয়েছিল যে তাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে ইরানে, আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, সো সেই সব প্রজেক্টের জন্য মালামাল যাইতেই পারে, এটাতে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ নেই। বাট জেলির দাবি যে ওই কার্গো বিমানগুলোতে বেসিক্যালি আপনার ড্রোন পাঠানো হয়েছে। তো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে একটা কি বলা হয় যে ধরেন একটা পজিটিভ ফিডব্যাক ইরানের জন্য আজকের দিনে যখন যুদ্ধ হচ্ছে একটা। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ইরানকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা অনেক শেয়ার করেছেন, প্রায় 60,000 মানুষ এটা শেয়ারই করেছেন। আমাদের কাছে একটা জিনিস চাইছিল, আমরা যেন তাদেরকে সাপোর্ট করি অনলাইন অফলাইন রাষ্ট্রীয়ভাবে। তো আজকে এই যে বাংলাদেশের মানুষ, আমরা প্রাণ ভরে বা মন থেকে ইরানের জন্য দোয়া করছি, ভিডিও বানাচ্ছি, শেয়ার করছি, সবকিছু মিলিয়ে এটার একটা ইফেক্ট তো পড়ছে। বাংলাদেশের জন্য একটা বড় সুসংবাদ দিয়েছে ইরান। আর এই সুসংবাদে বর্তমান বিএনপি সরকার বা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এটার সুবিধাভোগী। আপনারা জানেন যে এই যুদ্ধের মধ্যে ইরানের হাতে একটা নাভি আছে। এই নাভিটা কি তেলের সিস্টেমকে কন্ট্রোল করে, আর এই কন্ট্রোলিং সিস্টেমটার নাম হচ্ছে হরমুজ প্রণালী। বলা হয়ে থাকে সারা বিশ্বে যে শিপিং অয়েলিং ইস্যুটা আছে,
জাহাজের মাধ্যমে তেল সরবরাহ করা, এলএনজি, সিএনজি যা আছে কথার কথা, এর ভিতরে 70 থেকে 80 ভাগ জাহাজ ইরানের এই হরমুজ প্রণালীকে ব্যবহার করে আসতে হয়, যেখানে বাংলাদেশের যে জাহাজগুলো আছে, ট্যাঙ্কারগুলো আছে, এগুলো আপনার এখান দিয়ে চলাফেরা করে। তো এর মাঝখানে ইরান কিন্তু খুব শক্ত অবস্থানে নিয়েছে যারা শত্রু রাষ্ট্র আছে তাদের ব্যাপারে। তো আমরা একটা টেনশন পড়েছিলাম যে হরমুজ প্রণালী দিয়া আমাদের যে জ্বালানি তেলবাহী জাহাজগুলো আছে এগুলো যদি আসতে না পারে, ইরান যেহেতু একটা রেস্ট্রিকশন দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, সো আমরাও মনে হয় বাটে পড়ে যাবো। তো যাই হোক, আমাদের চিন্তা দূর করে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে বিভিন্ন কৌশলগত পদক্ষেপ যখন সরকার নিচ্ছে, এর মধ্যে আপনার সরকারের অনুরোধে, অর্থাৎ বিএনপি সরকারের থেকে অনুরোধ করা হয়েছিল, তো সেই অনুরোধে ইরান আশ্বস্ত করেছে যে বাংলাদেশের জন্য তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালীতে বাধা দেওয়া হবে না। আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ হরমুজ প্রণালী দিয়ে তেল এবং এলএনজি বহনকারী যে জাহাজগুলো আছে সেগুলো ব্যবহার করে, আর এই জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা চেয়ে ইরানের সাথে যোগাযোগ করেছিল বর্তমান সরকার। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন নৌক যে করিডর অর্থাৎ হরমুজ প্রণালী, এটাকে বড় বিপদে ফেলেছিল বা ঝুঁকির মুখে ফেলেছিল। তো এতে সম্মতি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশের আগেই তা ইরানকে জানাতে অনুরোধ করেছে। মানে ইরানের এই হরমুজ প্রণালীতে যাওয়ার আগেই বাংলাদেশকে বলছে, আপনাদের জাহাজটা যখন আসবে তখন আপনারা কি করবেন, আমাদের জাস্ট একটা মেসেজ দিবেন যে হ্যালো ভাই আমরা আসতেছি। তাহলে কি হবে, এখানে হয়তো সাংকেতিক কোনো কোড নাম্বার থাকে অথবা জাহাজের কোনো আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, সেই হিসাবে বাংলাদেশ জাহাজকে আপনার নিরাপদে এই হরমুজ প্রণালী থেকে পার করতে দেবে। আপনার আজকে আমাদের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হোসেন, তিনি আপনার ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রাহিনীর সাথে একটা বৈঠক করেছেন। আর এই বৈঠকের পর আপনার এই তথ্য সামনে আসলো যে এই মুহূর্তে হরমুজ প্রণালীতে বাংলাদেশ যে ঝামেলাগুলো পড়ার আশঙ্কা করছিল, জাহাজ আটক হতে পারতো, আমাদের তেল সেখানে আটক হতে পারতো, তো এগুলা দিয়া সামনে এই দেশ জুড়ে জ্বালানির ঘাটতি আছে, এলএনজির ঘাটতি আছে। আজকের এই ভিডিওটা যে সকল প্রবাসীর টাইমলাইনে গিয়েছে, ইমানি দায়িত্ব হিসাবে একজন প্রবাসীর পাশে দাঁড়ানো হিসাবে আজকে ইরানের সাপোর্ট করা দরকার নেই, শিয়া সুন্নি ভেজাল আমি বাদে দিলাম। দেখেন আমরা যে ভিডিও বানাচ্ছি, কথা বলছি, চ্যানেল উড়ে যাচ্ছে, পেজ উড়ে যাচ্ছে, তা তো এতটা মন খারাপ হয় নাই যতটা আজকে দেখলাম আমার ভাই, না আমরা এক মায়ের গর্ভের না, কিন্তু একজন প্রবাসী মানে আমার ভাই, আপনারও ভাই, শুধুমাত্র ইরানের পক্ষে একটা পোস্ট করছে। বাহরাইনের মতন একটা মুসলিম দেশে আমার সেই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের এই ভিডিওটার অনেক পাওয়ার আছে, আমাদের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। এমনকি বাহরাইনে কর্মরত বাংলাদেশ দূতাবাসের যিনি সম্মানিত অ্যাম্বাসেডর আছেন এবং সেখানে যারা কর্মচারী কর্মকর্তা আছেন তাদের দৃষ্টিতে আমরা আমাদের এই ভিডিওটা নিতে চাই। আর তাদের দৃষ্টিতে যাওয়ার পরেও তারা যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে অ্যাম্বাসেডরের বিরুদ্ধে আমরা কিন্তু ভিডিও বানানো শুরু করবো, বা এরপরে যা হবে হবে। কারণ বাইচা থেকে লাভকে যদি এতটুকু একজন প্রবাসী ভাইয়ের জন্য আমরা বিপদের দিনে করতে না পারি, অন্যায়টা কি করছে, ইরানের পক্ষে একটা পোস্ট দিছে একজন মুসলিম, তো দেখা তো শৈল্য সহ্য হয় না, হয় আমার তো হয় না ভাই, যে ভিডিও বানাই হাইপার হয়ে যায়, টেম্পার চলে আসে, আনন্দ যেমন হয় গোস্বা হয়, কপাল পোড়া প্রবাসীরা। তবে আপনার একটা শেয়ার, আপনার একটু সাপোর্ট এই ভাইটাকে মুক্তিতে হয়তোবা একটা ভূমিকা রাখবে। এমনকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি পররাষ্ট্র মন্ত্রী আছেন, আমরা ওনারও দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওটার মাধ্যমে, সর্বোচ্চ শেয়ার করবেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই লড়াইয়ের মধ্যে মধ্যপ্রাচ্যে বসে আসলে কোনো প্রতিবাদ করলে এটা নিয়ে অনেক কিছুই ঝামেলা পোহাইতে হয়। তো আবেগে আমাদের এই মধ্যপ্রাচ্য ইস্যুতে যুদ্ধ নিয়ে পোস্ট করায় একজন বাংলাদেশি সহ 6 জনকে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ। অন্যান্য দেশের যারা আছেন তাদের প্রতিও আমাদের সমবেদনা, এমনকি আমরা প্রত্যেকেই মুক্তি দাবি করছি। গ্রেপ্তারকৃত প্রবাসী বাংলাদেশীর নাম মোহাম্মদ ইসরাফিল মির। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বাহরাইন নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। বাহরাইনের জেনারেল ডিরেক্টর অব কান্ট্রি কারাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীনে, অর্থাৎ বাংলাদেশে যেই ডিজিটাল অ্যাক্ট ছিল, কালো আইন ছিল, ঠিক ওই রকমেরই আইন আছে। তো সেই আইনের অধীনে অ্যান্টি সাইবার ক্রাইম ডিরেক্টরেট এই অভিযান পরিচালনা করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইরানের যেই মানে অ্যাকশনগুলা, যেগুলো আমরা ফতেহ অথবা আমরা বিজয় হিসাবে মনে করছি, সেই ধরনের ভিডিও তারা শেয়ার করেছেন এবং নানান পরিস্থিতি নিয়ে। কারণ বাহরাইনকে যে মানে ঠাপাচ্ছে ইরান বিভিন্ন জায়গায়, মাইর খাইবা, আওয়াজ করবা না, বিদেশি চাইয়ে থাকবা, তোমরা কোনো প্রতিবাদ করবা না। এখন অনেক বাংলাদেশিরা কিন্তু ভিডিও করে ছেড়া দিচ্ছে, এমনকি ইন্টারন্যাশনাল মিডিয়া সেই ভিডিওগুলোকে পিক করে
তারা ফিচার ভিডিও বানাই বসতেছে। তো পরবর্তী সময় দেখা যাচ্ছে যে বাহরাইনের জনগণ এই কাজগুলো করছে না, কারণ এরা জন্মগতভাবে মুরগা হিসাবে জন্ম নেয়, আর বাঙালি তো বীরের জাতি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো ওইখানে গিয়েও বীরত্বটা প্রকাশ করে, কিন্তু আসলে বীরত্বটা তাদের জন্য এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বাহরাইনের নিউজ এজেন্সি বলছে যে 6 জন এশীয় নাগরিক আপনার এই ধরনের ভিডিও আপনার প্রচার করেছে। এতে কি হয়েছে? এতে এটা হয়েছে যে জনগণের মধ্যে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চালাচ্ছে, আরে বেটা মুরগার জাত। হ্যাঁ, এই যে দেখেন, আমার যারা বলেন যে ভাই বাহরাইনের প্রবাসীদের প্রতি কি আপনার মায়া হয় না, আপনাদের প্রতি আমার সর্বোচ্চ ভালোবাসা। যে একজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে তার জন্যই তো কথা বলতেছি, কিন্তু বাক স্বাধীনতা আদৌ কি আছে আরবদের দেশে? আমরা যতই পশ্চিমাদের গাইলে, আমি নিজে থেকেই মুসলিম দেশে ভাই এত বড় দাড়ি রাখেন কোনো সমস্যা নাই, বড় বড় নিকাব করেন, হিন্দু হন, খ্রিস্টান হন, মুসলিম হন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের আরব রাষ্ট্রগুলোতে পশ্চিমাদেরকে আব্বা মনে করে আব্বার বিরুদ্ধে কোনো কথা বললে এখানে অ্যাকশনে চলে যায়, এখানে কোনো কিছু বলা যায় না, রাষ্ট্রীয়ভাবে সবকিছু প্রহিবিটেড অর্থাৎ নিষিদ্ধ কার্যক্রম ঘোষণা করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে মানে আরো কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। দেশটিতে বসবাসরত প্রবাসীদেরকে দৃষ্টান্তমূলক শিক্ষা দিতে নাকি এই ব্যবস্থা নিছে। পারবা, তোমরা পারবা, কারণ তোমাদের কাছে পাওয়ার আছে। আমরা গরিব মিসকিন, কারণ আমরা দুর্নীতিযুক্ত একটা দেশ, আমাদের নেতারা পয়সাটা খাইয়া বিদেশে বাড়ি গাড়ি করে, তো তোমাদের দেশে কামলা দিতে যাই ভাই, মন যা চায় তোমরা তাই করতে পারবা, কিন্তু এটা মনে রাখো যে এই খেলা এখানেই শেষ হবে না। বাহরাইনে তোমরা আমাদের মুখ বন্ধ করতে পারবা, কিন্তু বাংলাদেশ থেকে মুখ বন্ধ করে দেখাও। আমি কোরিয়া বৈশাও ভাই ঠাপাইয়া নিউজ করছি, থামি নাই। কোরিয়াতে আসলে এতটা রেস্ট্রিকশন ছিল না, পৃথিবীর অনেক দেশে এই ধরনের রেস্ট্রিকশন দেওয়া হয়। তো আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের যতগুলো সেক্টর বাহরাইন অথবা বিদেশের এম্বাসিগুলোর সাথে কানেক্টেড, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল বাংলাদেশ দূতাবাস এ ব্যাপারে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আর যদি না নেয় তাহলে আমরা আরো একটা পাল্টা কাউন্টার নিউজ করব। এই ভাইয়ের পরিবারের প্রতি আমাদের সাজেশন হচ্ছে